স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আমরা যুক্ত করার চেষ্টা করব বাংলা টেলিভিশনে। আমরাই আজ সকালবেলা আপনাদেরকে দেখিয়েছি খগেন মুর্মু যে অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন, সেই অবস্থাতেই উনি বাংলার মানুষকে কিছু কথা বলতে চান, কারণ এই কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নট সো সিরিয়াস বলে দিচ্ছেন একজন এমপি, একজন মেম্বার অফ পার্লামেন্টের চোখের কোটরের নিচের যে অংশটা সেটা ফালা হয়ে গেছে, ভেঙে গেছে, মুখ ফুলে ঢোল হয়ে গেছে। এবং এমন একটা সময় এই ঘটনাটা ঘটছে, নির্বাচনের আর 5-6 মাস বাকি। গোটা দেশে প্যানিক তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশকে যেন এই বার্তা দিচ্ছেন যে বাংলাতে জঙ্গলরাজ চলবে, বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম কানুন শাসন এবং সংবিধান বোধহয় চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোধহয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কেউ কিচ্ছুটি করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাজকলা কি হবে। ভাবুন, খগেন মুর্মুর যদি এই ঘটনা ঘটে, খগেন মুর্মুর সাথে যদি এরকম একটি কাণ্ড ঘটে, আমার আপনার সাথে কি হতে পারে। এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, রাজ্যের প্রশাসনিক প্রধান এখন অবধি রিয়্যাক্ট করলেন না কেন্দ্রীয় বাহিনীর ওপর এরকম ভয়ঙ্কর আক্রমণের পরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদেরকে যেভাবে ফেলে মারা হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আপনারা দেখেছেন যেভাবে আহত হওয়ার যে ছবি আমরা দেখিয়েছি, এটা কাশ্মীরে হতো একটা সময় 90-এর দশকে, এটা 2025 সালে বাংলায় হচ্ছে এবং এমন একটি জায়গায় হচ্ছে যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। আমাদের সাথে আজ জবাব চাই বাংলাতে দুজনই থাকবেন। হাসপাতালের বেড থেকে অল্প সময়ের জন্য খগেন মুর্মু আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সাথে সদ্য হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, মাফ করবেন শঙ্কর ঘোষ, এবং আমাদের সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় স্টুডিও থেকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উজ্জ্বল বর্মন, তারাও উপস্থিত থাকবেন। আমি পিসিআরকে বলবো যে এক এক করে যে অংশগুলো নিয়ে আমরা কথা বলবো সেইটা নিয়ে একবার দর্শকদেরকে দেখিয়ে দিতে। আমরা কি কি নিয়ে কথা বলবো? এক, আমরা কথা বলবো সেই মানুষগুলোর সাথে যারা তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনটা দিতে পারেন। আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলবো এসআইআর নিয়ে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ আর সরকারটা রাখতে পারবেন না যদি এসআইআরটা ঠিকঠাক হয়। কেন বলছি? এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যদি ঠিকঠাক হয়, সত্যিই হয়তো 1.5 কোটি ভোটার, ভুয়ো ভোটার নির্দিষ্টভাবে বলতে গেলে, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ভোটার, যাদের আসলে ভোটার হওয়ার কোনো যোগ্যতাই নেই, তাদের নাম হয়তো বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা আসলে এই গোটা ঘটনাটায় কেন একজন কেন্দ্রীয় মন্ত্রী এটা অনুমান করেছেন। আরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কেন? এটা তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে বলছে। এখন বিহারে যদি 65 লক্ষ ভুয়ো কার্ড বাতিল হতে পারে, বাংলাতে কেন 1.5 কোটি কার্ড বাতিল হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই স্নায়ুর যুদ্ধে ক্রমশ হেরে যাচ্ছে। ডাহা ফেল কোনো একটা খারাপ ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পাচ্ছেন, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়
এই নার্ভের ফাইট যেটাকে বলা হয়, পলিটিক্যাল নার্ভ ফাইট, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন নির্দিষ্টভাবে এই 1.5 কোটি নাম বাদ যাওয়া নিয়ে, একবার দেখি। বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি বাকি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি বাকি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। দেখুন প্রবলেমটা কি, প্রবলেমটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডেই হেরে গেছেন। ভোট অ্যানাউন্স হওয়ার আগে, এসআইআর অ্যানাউন্স হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল নার্ভ ফাইটে ডাহা ফেল করছেন। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, আমি তাকে টেলিফোনেও ধরার চেষ্টা করব, তিনি একটা শুধু কথা বলেছেন এবং তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা দেখুন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিপক্ষ মনে করতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদি ভার্সেস মমতা ফাইট আমরা যারা মিডিয়াতে রয়েছি তারা হেডলাইন করতাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নিজের প্রতিপক্ষ মনে করছেন শান্তনু ঠাকুরকে, কখনো বাংলার সিইওকে, চিফ ইলেকটোরাল অফিসারকে প্রতিপক্ষ মনে করছেন। এই মুহূর্তে দুজন আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় স্টুডিও থেকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে উপস্থিত রয়েছেন এবং হাসপাতালের থেকে আমাদের সাথে এই মুহূর্তে খগেন মুর্মু, খগেনদা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। খগেনদা, আপনি কেমন আছেন? বাংলা টেলিভিশন আপনার এই মুখ, আপনার সদা হাস্য এই মুখ দেখে অত্যন্ত রিলিভড। খগেনদা, বলুন দাদা। গোটা বাংলা জানতে চাইছে। শরীর ভালো না, আমি চিকিৎসাধীন। আপনি জানেন, সারা বাংলা জানে, সারা দেশ। আমি শরীর আন্ডার ট্রিটমেন্ট আছি নেউটিয়া সুপার স্পেশালিটি হসপিটাল শিলিগুড়িতে। তো ডাক্তারবাবুরা ওনারা অ্যাডভাইস করেছেন যত কম কথা বলা যায়, কারণ আমার যা ফ্র্যাকচার হয়েছে 3টা, এই জায়গাটা কি, এই জায়গাটা ফ্র্যাকচার হয়েছে? মানে এই জায়গাটা কি প্রচন্ড ব্যথা হয়ে আছে, ফুলে আছে তো পুরো? হ্যাঁ, ফুলে আছে পুরো দাদা মাদা। আর কথা বললে এমনি মুখে কটাটা দাঁতগুলো মনে হচ্ছে নড়ছে, ব্যথা করছে, আর এটা ব্যথা আছে। আর আমার কথা বলার খুব স্থিতিতে আমি নেই। তো আমি আপনারা যে এই যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া, বিশেষ করে আর বাংলা যেভাবে যে ঘটনাকে মানুষের সামনে তুলে ধরছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে বিজেপির উপর যে হামলা হচ্ছে। একজন এমপি দাদা, আপনার সাথে এরকম ঘটনা ঘটলে আমাদের সাথে কি হবে? আমরা তো স্বার্থপর মানুষ, আমরা তো নিজেদের ভয়টা আগাম আন্দাজ করে বড় বড় কথা বলছি। আপনি এমপি একজন এরভাবে মেরে দিল আপনাকে, তারপরে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নট সো সিরিয়াস। আপনার এখন ব্যথাটা কি কমেছে, ফোলাটা কমেছে? আস্তে আস্তে একটু কমছে। ডাক্তারবাবুরা এখানে ভালোই চিকিৎসা করছেন মনে হচ্ছে। ঈশ্বরের অসীম কৃপা, আস্তে আস্তে অসীম কৃপা ঈশ্বরের। সেদিন যে হয়তো মারাই যেতেন। দাদা, প্রভুর কৃপা আশীর্বাদ আছে, মানুষের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, আপনার মতো লোকের, সমস্ত মানুষের। তাই আমি খুবই কৃতজ্ঞ সবার প্রতি। আর সবাই জানতেও চেয়েছেন, ফোনও করছেন আমাদের, বিশেষ করে আমাদের। আমি আস্তে আস্তেই বলছি, একটু সময় যদি দেন তো। তাড়াহুড়ো করে বলতে পারবো না। না, বলুন না আপনি। তো আপনাকে সবাই শুনছে, বলুন না। আমি খুবই কৃতজ্ঞ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতা, সম্মানীয় আমাদের যে বিশেষ করে নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনিও জানতে চেয়েছেন বারবার
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানীয় অমিত করেছেন, জানতে চেয়েছেন আমাদের দেশের যে ডিফেন্স মিনিস্টার আমাদের, উনিও যে বারবার জানতে চেয়েছেন। এছাড়া আমার সঙ্গে ফোনে সরাসরি সবাই কথা বলেছেন, যেমন হচ্ছে চেয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন আমাদের এখানে আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালজি। উনি বলেছেন সবচেয়ে বড় কথা দাদা, আমাদের যে লোকসভার স্পিকার আছেন আমাদের সম্মানীয় ওম বিড়লাজি, উনি অনেক সময় আমার সঙ্গে কথা বলেছেন ফোনে এবং বলবার চেষ্টা করেছেন যে এটা খুব অন্যায় হয়েছে, আমাদের বিশেষ করে লোকতন্ত্রের উপরেতে একটা আঘাত, এটা একজন সাংসদকে যেভাবে হেনস্থা করা হয়েছে, মারা হয়েছে, একজন বিধায়ককেও মারা হয়েছে, এটা কখনো মেনে যাওয়া যায় না। একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাকে এরকম ভাবে মেরে দিল। তারপরে বলছে আদিবাসী বলে গালাগালি দিয়েছে, এটা দিয়েছে আদিবাসী বলে আমাকে গালাগালি দিয়েছে। এখানে কোনো বিজেপির কাজ নেই, আদিবাসীদের দরকার নেই, তাড়াতাড়ি এখান থেকে তোমরা পালাও, এই সমস্ত বলেছে। তুমি এখানে যাবে কিনা, আমার সিকিউরিটিকে ধাক্কা দিয়েছে একজন মহিলা, দেখবেন হয়তো পেয়ে আছে, ধাক্কা দিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি, ওরা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য সামনে ছিল, আমার সামনে সরাসরি। খগেনদা, এখানে আপনার দুই সহযোদ্ধা বসে রয়েছেন, শঙ্করদা হাতে স্লিং ব্যাগ নিয়ে বসে রয়েছেন। শঙ্করদা, খগেনদা আপনাকে শুনতে পাচ্ছেন এবং জগন্নাথ চ্যাটার্জি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনিও রয়েছেন। শঙ্করদা, আপনি কিছু বলবেন খগেনদাকে? দাদা একটু বলবো দাদা, আর একটু বলে দিই, নাহলে বাদ পড়ে যাবে। আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী আবার সুকান্ত মজুমদার উনিও এসেছিলেন, আমাদের এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেব তিনিও বারবার খোঁজ নিয়েছেন, এসেছেন, কথা বলেছেন। আমাদের বিশেষ করে কিরণ রিজিজু যেমন এসেছেন, তার সাথে এরাও এসেছেন, রাজ্যপাল এসেছেন, খোঁজ নিয়েছেন। আমাদের সমস্ত এখানকার আমাদের জেলার নেতারা যারা মানুষের ভালোবাসা পাচ্ছেন, কার্যকর্তারা এসেছেন। আর আরেকটি কথা বলবো দাদা, যেটা হচ্ছে আমি দেখছি আদিবাসীদের যারা অরাজনৈতিক আদিবাসীর নেতা তারাও এসে দেখা করেছেন, ফোনে কথা বলেছেন। এই যে একটা মানুষের যে আজকে একটা তাদের যে সহযোগী মনোভাব এবং এরকম ঘটনাকে তীব্র নিন্দা করছেন, এই জন্য তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার এখানে আমি আপনার কনস্টিটিউয়েন্সির মানুষদেরকে কি বলবেন? তাদের মধ্যে অনেকেই তো একটু ভয় হলেও তো পাচ্ছে, খগেনদাকে যদি এরকম করে দিতে পারে তাদের কি করবে তৃণমূল? আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা এরা আমি দেখছি এবং উত্তরবঙ্গের সর্বত্রই ওরা রাস্তায় নেমেছে, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। এবং তাদের আমি বলবো যে আমি যেমন ভয় পাইনি সেদিন, শঙ্কর ঘোষও ভয় পাননি। ঠিক, আমরা ওই দিন দেখছি যদি ওরা আরেকটু যদি সুযোগ পেত, যেভাবে ধাক্কা মেরেছে, লাঠিপেটা করেছে, জুতা মেরেছে, তারপরে আমার গাড়িতে ঢোকার পরেও কাঁচ ভেঙেছে, পাথর ছুঁড়েছে, ওরা টেনে বের করার চেষ্টা করেছিল আমাকে এবং শঙ্করদাকে। যদি আমাদের বের করে নিত তাহলে থেতলি মেরে ফেলে দিত, এবং এটা মনে হচ্ছে দাদা এটা প্রি প্ল্যান্ড, একদম মেরে ফেলার। তো আমি ওখানে যেটা আমরা তো কজন ছিলাম, 4 জন সাংসদ, 3 জন বিধায়ক ছিলেন। তো আমরা তো মানুষের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য গেছিলাম, কি সহযোগিতা করা যায় কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। তো এই আক্রোশটা আমি তো বুঝতে পারছি না যে এইভাবে করা হলো, এবং সবাই ওরা বলছে, এটা আমার কথা না, শঙ্কর ঘোষ ওখানে আছেন, উনি শুনেছেন যে আমরা এখানে দিদির লোক, আমরা কাজ করছি, কোনো বিজেপির কোনো সাংসদ, কোনো এমএলএ তাদের কোনো দরকার নেই, আপনারা যান এখান থেকে, আমরা সব দিদির লোক, আমরা টিএমসির লোক।
তাহলে দাদা এটা আমাদের খুন করার জন্য প্ল্যান ছিল। এটা শঙ্করদাও বলছিলেন, শঙ্কর ঘোষও বলছেন। শঙ্কর ঘোষ, জগন্নাথ দা রয়েছেন, আপনি আপনি কথা বলবেন, আপনি শুনুন, জাস্ট আপনি আপনি টিভিটা দেখুন এবং শুনুন। শঙ্করদা, খগেনদা যে কথাগুলো বলছেন, জগন্নাথ দাও শুনছেন, তিনজনে রয়েছেন বিজেপি থেকে, মানে এটা তো ভয়ঙ্কর। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে ওনার কাজকলাটি হবে? তৃণমূল কংগ্রেসের একটা বোধহয় ধারণা হয়ে গেছে যে এমপিকে মেরেছি, এরপরে বিরোধী দলনেতাকে মারবো, কেন্দ্রীয় মন্ত্রীকে মারবো, সবাইকে মারবো। শঙ্করদা, খগেনদা রয়েছেন এখন। দেখুন ময়ূক, হ্যাঁ, শারীরিক অবস্থা তো তুমি শুনতেও পেলে বা দেখতে পেলে কিছুটা। ঘটনাচক্রে ওদিন আমি, খগেনদা, দুজন, খগেনদার সিকিউরিটি, সমীরদা আমাদের গাড়ির ড্রাইভার। খগেনদা তো শারীরিকভাবে ভয়ঙ্করভাবে আহত হয়েছে। ঘটনাচক্রে ইন্টেন্সিটিটা, অর্থাৎ কি হতে পারত, অন্ধের মতন বোল্ডার ছোড়া হচ্ছিল গাড়ির ভেতরে। সেই বোল্ডার থেকে বাঁচতে আমি ড্যাশবোর্ডের নিচে ঢুকে যাই, গাড়ির কাচের একটাও টুকরো মানে খুঁজে পাবে না আর কি। যে কোনো কারো শরীরে আরও গুরুতর আঘাত লাগতে পারত। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এটা সুখকর চিত্র নয়। আমি অন্তত কোনোদিন চাইব না কোনো রাজনৈতিক দলের সরকারের আমলে বিরোধীদেরকে এই মব লিঞ্চিংয়ের মতন পরিস্থিতি তৈরি করে পিটিয়ে মারার যে তৃণমূল চেষ্টা করেছিল। দুঃখের হলেও এই কথাটা ময়ূক বলতে হয় যে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে ভাঙচুর করে, লাইব্রেরিতে গিয়ে বই পড়ায়, রিলিফের ত্রাণ দিতে গেলে পেটায়। এটা একটা দল না কি? এটা একটা দুষ্কৃতীদের একটা অর্গানাইজ ফোর্স যারা ব্যবসা করে। ভবিষ্যতে আমি ময়ূক এইটুকুই বলবো, আমার নেতারা আছেন, শ্রমিকদা, শুভেন্দুদা, আমার কেন্দ্রীয় নেতৃত্ব। আমি একটি কথা অন্তত বিজেপির একজন সাধারণ কার্যকর্তা কর্মী হিসেবে বলতে চাই যে 2026-এর পর এই স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গে যে হত্যার রাজনীতি দেখেছে, রক্তের রাজনীতি দেখেছে, এটাকে বন্ধ আমাদের করতে হবে। 22-23টি রাজ্যে বিজেপির সরকার চলে, কোনোদিনও মানুষ বিরোধীদেরকে রাজনৈতিকভাবে খুন করা এই জিনিস কিন্তু দেখে না। ঠিক পশ্চিমবঙ্গের স্বার্থেই আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের শপথ হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে এই হত্যার রাজনৈতিক সংস্কৃতি বন্ধ হোক, সুষ্ঠু গঠনমূলক রাজনীতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার তৈরি। জগন্নাথদা রয়েছেন। জগন্নাথদা, আপনি যদি খগেনদাকে কিছু বলতে চান এবং তারপর আমি আপনার প্রশ্নটা করব। জগন্নাথদা। খগেনদা, সেদিনকার ওই পরিস্থিতির যেভাবে আপনারা অত্যন্ত সাহসের সঙ্গে, আপনি এবং শঙ্করদা, বাপি গোস্বামীও ছিলেন আমাদের জলপাইগুড়ির প্রাক্তন সভাপতি, যেভাবে আপনারা ওই পরিস্থিতির মোকাবেলা করে বেরিয়েছিলেন, আপনারা টিভিতে যা দেখেছি, সত্যি করে সেদিন আপনাদের গণপিটুনিতে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে আমাদের মনে হয়। ভগবান আপনাদের সাথ দিয়েছে, বাঙালি দেখছে, ভারতবর্ষের মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে শঙ্করদা এবং খগেনদা দুজনের জন্য আমাদের অত্যন্ত গর্ব হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ আপনাদের জন্য লড়াই করছে এবং আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই হামলার বিরুদ্ধে খগেনদা এবং শঙ্করদা, পার্টির সমস্ত কার্যকর্তারা রাস্তায় নামবে এবং আদিবাসী সমাজের একটি বড় অংশ তারাও কলকাতা এবং শিলিগুড়িতে বড় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আদিবাসীদের সেই সমাবেশে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের ওই জেহাদি বাহিনী বা লুঙ্গি বাহিনী হয়তো আক্রমণ করেছে, কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীজিও একেবারে ব্যতিক্রমী এবং বার্তাবাহী যে টুইট সেদিন করেছেন বা এক্স হ্যান্ডেলে তাঁর নিজের মনের কথা লিখেছেন, সেটি কম কথা নয়। গত 15 বছরের প্রধানমন্ত্রীকে এভাবে এরকম ব্যতিক্রমী কোনো মেসেজ দিতে সোশ্যাল মিডিয়াতে
আমরা দেখিনি, আপনারাও নিশ্চয়ই দেখেননি। মানে প্রতিনিয়ত দিল্লির নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, আপনাদের বিষয়ে খোঁজখবর রাখছে, আপনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা এবার আশাবাদী অন্তত কার্যকর্তাদের যে সেন্টিমেন্ট নিচের তলার, তার অনুসারী কিছু পদক্ষেপ হতে পারে। আমি জগন্নাথদা আপনার সাথে এসআইআর নিয়ে কথা বলবো। আমি খগেনদা, আমি আপনাকে আর বিরক্ত করছি না, মানে আপনি যে এখানে রয়েছেন, শুধু খগেনদা আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, উজ্জ্বল বর্মন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কোচবিহারেরই ছেলে, খুব খুব পপুলার ছেলে, উত্তরবঙ্গের অন্যতম সোশ্যাল মিডিয়ায় মুখ। উজ্জ্বলও রয়েছে এই মুহূর্তে। উজ্জ্বল, তুমি কি খগেনদা হাসপাতালে অসুস্থ, ওনাকে কিছু বার্তা দিতে চাও? হ্যাঁ, উনি সুস্থ হয়ে উঠুক, আমরা সবাই আশা করি উনি সুস্থ হয়ে উঠুক, এটাই বলবো। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। অসুস্থতা ভীষণ ভয় লাগে, ওনার অসুস্থতার খবর শুনে ভীষণ খারাপ লেগেছে, আর উনি তাড়াতাড়ি সুস্থ হোক আমরা সবাই কামনা করছি। খগেনদা, আমরা সবাই চাই আপনি দ্রুত আপনার সার্জারিটা হোক, আপনার সুগারটা কন্ট্রোলে আসুক, আপনি দ্রুত সুস্থ হয়ে রিপাবলিক বাংলা স্টুডিওতে একদম চোখে চোখ রেখে যেভাবে আপনি ডিবেট করেন সেরকম করুন। খগেনদা, কথা বলবো দাদা, সেটা হচ্ছে যে যেমন একটা সবার আশীর্বাদ আছে, মানুষ নির্ভীকভাবে রাস্তায় নামছেন, সমস্ত মানুষ, এগুলো সমস্ত সম্প্রদায়, সবই ধর্মের মানুষ এবং সব রাজনৈতিক দলের। আমি বলবো যে আজকে যেভাবে সবাই বলছেন, সুতরাং এটা হচ্ছে যে আজকে পশ্চিমবাংলার যে জঙ্গল রাজত্ব, এটা কেউ বল না দাদা, এই রাজত্ব, জঙ্গলের রাজত্ব শেষ হওয়া দরকার। এবং এই জঙ্গল রাজত্ব যারা কায়েম করবার চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস, এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে। আর ওই সমস্ত জিহাদি এবং ঘুষপেটিয়া যাদেরকে নিয়ে এইসব তাণ্ডব করছেন, এটা বন্ধ হওয়া উচিত, নাহলে পশ্চিমবঙ্গের সামনে বড় বিপদ। তাই এটাই আমি সবার কাছে এই বার্তায় দিতে চাই। আমাদের কার্যকর্তারা তো নেমেই গেছেন, সেই জন্য ধন্যবাদ। সবাইকে বলবো যে আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্যই সবাইকে এগিয়ে আসতে হবে। আর আমি এই যে বিপ্লব দেব, আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও এসেছিলেন, উনিও বলেছেন যে আপনার পাশে আমরা আছি সবাই। তাহলে এটাই আমার কাছে প্রার্থনা সবার কাছেই, যে জঙ্গলের রাজত্ব আমাদের পশ্চিমবাংলা থেকে বন্ধ হোক। আমরা চাই মানুষ সবাই যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, যেটা ভারতীয় জনতা পার্টি সবসময় মনে করে। আমরা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্রের কথা ভাবি, সমস্ত মানুষের সেবক হিসেবে আমরা কাজ করি। এটা যেন সবাই, আমরা এই সেবার কাজে আমরা যাতে এখানে সবাই নিযুক্ত থাকতে। বেশ, অনেক ধন্যবাদ খগেনদা, আপনি রেস্ট নিন, আপনি বিশ্রাম নিন। আমরা স্টুডিওতে আলোচনাটা একটু এবার শুরু করি। খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আপনাদের মতন মানুষকে স্টুডিওতে ফিরে আসতেই হবে, চোখে চোখ রেখে লড়াই করার জন্য, এবং মাঠে ময়দানে আসতে হবে। আমি উজ্জ্বল, তোমার কাছেও আমি আসছি। উজ্জ্বলের সাথে ময়ূকের 1-to-1 একদম এক এবং একমাত্র উজ্জ্বলের সাথে আজকে উত্তরবঙ্গের যন্ত্রণার কথা উজ্জ্বল বলবে বলে উত্তরবঙ্গের প্রতিনিধি হয়ে আমার সাথে থাকবে। 8:30 থেকে উজ্জ্বলের সাথে আমি থাকবো। কিন্তু তার আগে যেটা দিয়ে শুরু করলাম, শান্তনু ঠাকুর একটা কথা বলেছিলেন, শঙ্করদা এবং জগন্নাথদা রয়েছেন। শান্তনু ঠাকুরের কথাটা খুব সিম্পল, 1.5 কোটি মানুষ রোহিঙ্গা, তাদের বের করে দেওয়া হবে, এসআইআর থেকে তাদের নাম বাদ যাবে। একবার শান্তনু ঠাকুর কি বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কিভাবে রেগে গেলেন, একবার শুনি। এসআইআর কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে নিয়ে? তার মানে কি বাকি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমি এতদিন সাংবাদিকতা করছি, জগন্নাথ দাও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস নরেন্দ্র মোদী আমরা সাধারণত বলতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম
শ্রমিক ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সুকান্ত মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শান্তনু ঠাকুর, এটাও হতে পারে হয়তো। রাজনীতি তো বারবার পরিবর্তন হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বনাম একজন সরকারি কর্মী, একজন আমলা, কোনোদিন ভেবেছেন? মানে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড়, এত পাওয়ারফুল একজন পলিটিশিয়ান, তিনি এখন নিজের প্রতিপক্ষ, নিজের শত্রু মনে করছেন একজন সরকারি আমলাকে। শান্তনু ঠাকুর তাও কেন্দ্রীয় মন্ত্রী, মতুয়া মহাসংঘের এত বড় নেতা, মানলাম রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু একজন সিইও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমশ এই পলিটিক্যাল নার্ভের ফাইটটা ডাহা ফেল করছেন। সিইওকে আজকে যে ভাষায় ধমকিয়ে চমকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন, প্রতিপক্ষই মনে করে ফেললেন, অবিস্মরণীয়। দেখুন, ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। এটাই একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। জগন্নাথ কেসটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে দুটো জিনিস এর মধ্যে থেকে, এক হচ্ছে আবার নির্বাচন, একটা সময় বিএলওদের থ্রেট করেছিলেন, এখন সরাসরি সিইওকে থ্রেট করলেন, শান্তনু ঠাকুরকে প্রতিপক্ষ বানাচ্ছেন। ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেন প্রধানমন্ত্রী হবেন, ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অ্যাসপিরেশনগুলোকে একটু একটু করে এখন একজন সরকারি আমলাকে নিজের প্রতিপক্ষ ভাবছেন। এসআইআর আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস এবং পুরো তৃণমূল শাসিত এই রাজ্য সরকার। কেন? দেখুন, আপনাদের মনে হয়, আপনিও বললেন যে বিএলওদেরকে একসময় মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন যে আপনারা রাজ্য সরকারের কর্মী, কারোর নাম বাদ দেবেন না, 1 মাস পর কিন্তু আপনারা রাজ্য সরকারেরই থাকবেন, তখন আমি বুঝে নেব। এই হুমকির কথা তিনি বলেছিলেন। তার পরিণাম কি হয়েছে? তার পরিণাম এটাই হয়েছে যে যখন 2002 আর 2025-এর ভোটার তালিকার মিলিয়ে দেখার কাজ বিএলওদের দেওয়া হলো, সেই বিএলওরা সেই কাজ শেষ করে যখন নির্বাচন কমিশনে জমা দিয়েছে, দেখা যাচ্ছে যে 2002 থেকে 2025-এর তালিকার মধ্যে মাত্র 65% ভোটার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই যে 35% ভোটার গত 22-23 বছরে নতুন করে যুক্ত হলো, তারা কারা? এবং আপনি যদি ভৌগোলিক দিক থেকে দেখেন, তাহলে সবচেয়ে বেশি কালিম্পংয়ে 80% মানুষের মিল পাওয়া গেছে। অর্থাৎ সেখানে পপুলেশনের একটা স্টেবিলিটি আছে। 2002 সালে যে পরিবারগুলি বাস করত, সেই পরিবারই এখনও বাস করছে, তার ফলে ওখানে কোনো অনুপ্রবেশ বা বাইরের লোকের প্রবেশ ঘটেনি। এরপরে আসছে পূর্ব মেদিনীপুর, 72-73% হয়েছে। মধ্যবঙ্গের বেশ কিছু এলাকা, আসানসোল, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, প্রায় 70%-এর কাছাকাছি মানুষ মিলে গেছে তারা। কিন্তু উত্তর 24 পরগনা 45% ভোটার লিস্টের নাম 2002-এর তালিকার সঙ্গে 2025-এর তালিকা মিলছে। 50%-এর কিছুটা বেশি দক্ষিণ 24 পরগনা, নদিয়াতেও 55%, উত্তর দিনাজপুরেও 55%। এই যে জেলাগুলি, এই জেলাগুলির জনসংখ্যার যে বিন্যাস, তা পশ্চিমবঙ্গের সবার জানা। তাহলে কেন উত্তর 24 পরগনায় আজকে 45% মানুষ যাদের 2002-এর ভোটার লিস্টে নাম ছিল 2025-এ আছে, বাকিরা এই যে নতুন করে এত 65% মানুষ এখানে ঝুঁকলো, তারা কোত্থেকে এলো? সেই কারণেই তো শান্তনু ঠাকুর মতুয়াদের প্রতিনিধি এবং উত্তর 24 পরগনার বাসিন্দা, বনগাঁ থেকে জিতে আসেন সাংসদ হয়ে, তিনি বলেছেন 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে পারে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে প্রায় 7,70,00,000 ভোটার, সেই 7,70,00,000 ভোটারের যদি 65% ধরেন যে 2002-এও নাম ছিল, 2025-এও নাম আছে, তাহলে ধরে নিতে হবে যে 4.5 কোটি ভোটারের নাম এই 2002 এবং 2025-এ আছে, যাদের শুধুমাত্র এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দিলেই হবে। আমি একটু ব্যাখ্যা করেই বলছি। কিন্তু 3 কোটি ভোটার এখনো পশ্চিমবঙ্গে রয়েছেন, 3 কোটি ভোটার যাদের নাম 2002-এ ছিল না, এই গত 20-25 বছরে নতুন করে তাদের নাম ভোটার তালিকায় উঠেছে। তাদেরকে কাগজ দেখাতে হবে, এবং ওই 11-12টি কাগজ। গতকালের বৈঠকে
ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী স্পষ্ট করে বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে আধার না বয়সের, না সিটিজেনশিপের, না ঠিকানার কোনো প্রমাণপত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় টেনশনের কারণ হচ্ছে আপনিও বুঝতে পারছেন, যখন ইলেকশন কমিশনার বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বুঝেই এভাবে মানে রিয়াক্ট করছেন? এবং এই 3 কোটি ভোটার, এবং আপনি ভৌগোলিক দৃষ্টিতে দেখতেই পাচ্ছেন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, উত্তর বীরভূম, এই চত্বরের ভোটার যদি 1-1.5 কোটি বাদ চলে যায়, কত বাদ যাবে সেটা তো বিএলওরা করবে। এই বিএলওরাই কিন্তু এই 65% মেলাতে পেরেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলওরাই। কারণ বিএলওরা জানেন যে 1 মাস পর তারা রাজ্য সরকারের চাকরিতে ফিরবে, কিন্তু 1 মাসের মধ্যে কোনো কিছু ভুল করলে তারা জেলে যাবে। বিহারে যেভাবে 450 এফআইআর হয়েছে, 52 জন বিএলও জেলে গেছে। ভারতের নির্বাচন কমিশনে এসআইআর এর যা নীতি আছে, যা আইন আছে, যা বিধি আছে, সংবিধান যে পাওয়ার ইলেকশন কমিশনকে দিয়েছেন তাই বলা হয়েছে। আর বেচারা মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওকে আক্রমণ করে কি হবে, তার কি ক্ষমতা? ঠিক ঠিক। আমি শঙ্করদা আপনার কাছে আসছি, কিন্তু শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিজের প্রেস কনফারেন্সে বলেছেন। আমি অতদূর পূর্ব মেদিনীপুর বা কালিম্পং এই সমস্ত কিছু যাচ্ছি না। কালিম্পংয়ের মানুষজন বারবার, আমি যখনই দার্জিলিং জেলাতে গেছি, বারবার বলেছে আপনাদের রীতিমতো একটা ক্যাম্পেইন স্টোরি করা উচিত, কি করে আমরা যারা ভূমিপুত্র ওখানকার উত্তরবঙ্গের, সেখানে কি করে অন্যান্যরা, অপরিচিত লোকেরা, বাইরের লোকেরা, এবং তাদেরকে কিন্তু চেনা যাচ্ছে না, অনেকে হয়তো ভারতীয়ও নয়, হয়তো তারা এসে গেড়ে বসছে, প্রথমে ছোট ছোট মোমোর দোকান খুলছে, তারপরে একদিন বিরিয়ানির দোকান খুলছে, তারপরে তারা নিজেদের একটা কলোনি তৈরি করছে, মাইক লাগিয়ে দিচ্ছে। এটা কালিম্পং, দার্জিলিং একটা বড় সংখ্যক পাহাড়ের লোকজনের দীর্ঘদিনের অভিযোগ। শুভেন্দু অধিকারী আজকে ঘরের পাশে, কলকাতার ঘরের পাশে নিউ টাউন নিয়ে বলেছেন, কি বলেছেন শুনবো, এবং শঙ্করবাবু আপনার কাছে আসছি। ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে, এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে এই ভোটার, এবং আলিপুরদুয়ার অলসো, ভোটার বৃদ্ধি সংখ্যাটা বেশি। 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%। শঙ্কর ঘোষ, আপনি দীর্ঘদিন ধরে বলেছেন যে আপনি যে অংশ থেকে রাজনীতিটা করেন সেখানে জনবিন্যাস ভয়ঙ্করভাবে বদলাচ্ছে, এবং এটা দীর্ঘদিন ধরে একটা কারণ, বিজেপি লড়াই করছে কিন্তু তৃণমূল পাত্তাই দিচ্ছে না। তৃণমূল একদম নির্দিষ্টভাবে ভোট পলিটিক্সের জন্য এটাকে লালন পালন করছে। শঙ্করদা। ধন্যবাদ। অল্প সময়ের জন্য এসেছিলাম, কিন্তু অনেকটা সময় থাকতে হলো। আমি দু একটি কথা সাধারণভাবে খুব বলবো। প্রথমত, শুভেন্দুদা এবং জগন্নাথদা বলার পরে যুক্তির দিক থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যারা জন্মসূত্রে হিন্দু, অনেকেই আছেন যে যারা হিন্দু মুসলিম এই শব্দগুলো নিয়ে আলোচনা করতে কুণ্ঠাবোধ করেন। ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও আমাদের ধর্মনিরপেক্ষ পরিচয়টাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যে আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছি, সেটা শুভেন্দুদা বা জগন্নাথদা যে স্ট্যাটিস্টিক্সটা দিলেন তাতে প্রমাণিত। সারা দেশে যেখানে ভোটার লিস্টের গড়ে বৃদ্ধি 6 থেকে 7%, সেখানে পশ্চিমবঙ্গে সেটা 25 থেকে 27%। শুনতে এটা খারাপ লাগলেও দেখা যাচ্ছে
যে এই বৃদ্ধির পেছনে মূলত সংখ্যালঘু, আরও যদি নির্দিষ্টভাবে বলা যায় জন্মসূত্রে যারা মুসলিম, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, অনুপ্রবেশ, রোহিঙ্গা, তাদের উপস্থিতি আমাদের জনবিন্যাসের পরিবর্তন করা শুধু নয়, আমাদের জন্মসূত্রে যারা হিন্দু তাদের অস্তিত্ব সংকটে ফেলছে। এবং আমি অনেককে বলি কথা যে আমরা যারা জন্মসূত্রে হিন্দু, তথাকথিত ধর্মনিরপেক্ষতার কথা বলি, সব ধর্মের সম্মানের কথা বলি, এগুলো কথা বলতে কোনো অসুবিধে নেই, কিন্তু বাস্তবিকভাবে আমরা যদি দেখি যে সংখ্যালঘু মানুষ যেখানে বসবাস করেন সংখ্যাগরিষ্ঠ অবস্থায়, সেখানকার জন্মসূত্রে হিন্দুদের পরিস্থিতিটা কি, যে কারো আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতে পারে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের প্রতিবেশীরা তারই হত্যাকারী ছিল। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে। এর মানে এই নয় যে সবাই খারাপ। আমি যেখানে গিয়েছিলাম নাগরাকাটায়, আমাকে যখন ঘিরে ধরা হচ্ছে, আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম আপনার নাম কি। পরপর নামগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে আমার ওপরে আক্রোশের কারণ একটাই, সে হচ্ছে আমি জন্মসূত্রে হিন্দু এবং বিজেপি করি। ফলে আমি চাই, ব্যক্তিগত আমার মত, এসআইআর ইলেকশন কমিশন করবে, তার নির্দিষ্ট একটি গাইডলাইন আছে। সংবিধান বিধিসম্মত সংস্থা সারা দেশে যে কাজ করবে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে কাজ হবে। সেখানে সেই ক্রাইটেরিয়ায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ইত্যাদিতে উত্তীর্ণ হতে গেলে যে ধরনের একটা গাইডলাইন আছে, এসআইআরে কার নাম থাকবে কার নাম থাকবে না তার একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী যাদের নাম থাকবে তারা ভোট দিয়ে সরকার তৈরি করবে। এটাই তো মনে হয় সমস্ত রাজনৈতিক দলের কাম্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই তারস্বরের চিৎকার থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, এই এসআইআর নিয়ে উনি ভয় পেয়েছেন। ঠিক। তাহলে এই যে জগন্নাথদা যেটা বলেছেন যে এই যে 3 কোটি নতুন অ্যাডিশনাল ভোটার, এই ভোটারদের মধ্যে কি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, ফেক ভোটার, এরাই কি ডায়মন্ড হারবার সহ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জয়ের ভিত্তি? সেটাই কি মমতা ব্যানার্জির ভয়ের কারণ? 2026-এ সেটা প্রমাণ হয়ে যাবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ শঙ্করদা, আপনি আমাদের সাথে এতটা সময় দিলেন আমাদের। এরকম শরীর খারাপের মধ্যেও আপনাকে এরকমভাবে জবাব চাই বাংলাতে রেখে দিলাম। খগেনদা এবং শঙ্করদা না হলে জগন্নাথদা আজকের এই অনুষ্ঠানটা হতো না। আমি বারবার সে কারণে জগন্নাথদা আপনাকেও এসআইআরের মাঝে এই জিনিসটা বিজেপির বহু কর্মীও জগন্নাথদা এটা কিন্তু দেখতে চান। এটা কিন্তু সিরিয়াসলি আপনাদের ক্ষেত্রেও কি অদ্ভুতভাবে এমপি এমএলএরা মার খেয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভাবছেন আমাদের কিচ্ছুটি হবে না। এই অ্যাটিটিউডটা কোথা থেকে আসে জগন্নাথদা? তৃণমূল কংগ্রেস তো ভাবছে যে তারা একটা রিপাবলিক অফ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এখন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাঘের পিঠে সওয়ার হয়েছে এবং এই যে নিচের তলার যে এই লুঙ্গি বাহিনী, এদেরকে একসময় তিনি নিজেই লেলিয়ে দিয়েছিলেন, 21-এর ভোট পরবর্তী হিংসার কাজে ব্যবহার করেছিলেন। এখন তো শুধুমাত্র একজন এমপি বা একজন এমএলএ আহত হয়েছেন, সেই সময় আমাদের প্রায় 25,000 বাড়ি ভাঙচুর হয়েছিল, 1 লক্ষ মানুষকে ঘরছাড়া করে দিয়েছিলেন, 12,000 এফআইআর করতে হয়েছিল, 56টি আমাদের কার্যকর্তা 56 জন খুন হয়েছিল, 100-র উপর মহিলাদের উপর অত্যাচার হয়েছিল। এই ঘটনা সামলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চিতিয়ে লড়াই করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এসআইআর হোক বা যা কিছুই হোক না কেন, যে তার এক্সপায়ারি ডেট চলে এসেছে, আর 4 মাস তার এক্সপায়ারি ডেট দিব্যচক্ষুতে তিনি দেখতে পাচ্ছেন। এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষের, তখন তার কাছে আক্রমণই হচ্ছে একমাত্র রাস্তা থাকে এবং সেটাই তারা ওই খগেনদা হোক, বাপি গোস্বামী হোক, শঙ্কর ঘোষ হোক, বাকিদের উপর তারা করেছেন। ঠিক যে রাজ্যে জনপ্রতিনিধিদের সারা ভারতবর্ষের 140 কোটি দেশের 543 জনের একজনকে গণপিটুনিতে মেরে দেওয়ার জন্য লুঙ্গি বাহিনীকে লেলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের পাপের ঘোড়া সম্পূর্ণ হয়েছে এবং একদম নিশ্চিতভাবে জানুন
বাংলার মানুষও ঠিক করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন। বেশ, আমি একদম এবার সরাসরি চলে যাচ্ছি উজ্জ্বল বর্মনের কাছে। উজ্জ্বল বর্মন, অনেক অনেক স্বাগত তোমাকে। উজ্জ্বল, আমি সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখি বিপুলভাবে ভাইরাল সব ক্লিপে তোমাকে দেখা যায়। আজকে তুমি রিপাবলিক বাংলায় ময়ূকের মুখোমুখি হয়েছো, উত্তরবঙ্গের কথা বলার জন্য তুমি এসেছো এবং উত্তরবঙ্গকে নিয়ে যেভাবে তোমার প্ল্যান প্রোগ্রাম আমি দেখছিলাম, তুমি ত্রাণ বিলির সঙ্গেও তুমি যুক্ত। প্রবলেমটা কি উত্তরবঙ্গের এই মুহূর্তে? সবচেয়ে বড় সমস্যাটা কি? মানুষ তো, আমরা তো দূর থেকে কলকাতা থেকে দেখি উত্তরবঙ্গের অনেক সমস্যা, কিন্তু আসল সমস্যাটা বলো। কিছুই, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা যে উত্তরের বন্যা, সেটা নিয়ে বলবো। তার আগে বলবো দর্শক বিন্দু, আমি কোনো রাজনীতি কথা বলতে আসিনি। আজকে উত্তরবঙ্গের যে সমস্যা, সেসব সমস্যার কিছু কিছু পার্ট আমরা তুলে ধরবো, স্পেশালি আমি তুলে ধরবো। উত্তরের যে বন্যা, সেই বন্যাতে বিভিন্ন লোকের ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত অনেকেই ভেবে নিয়েছে যে সব ঠিকঠাক নয়। আমি আজকে সকালের দিকে গিয়েছিলাম ধূপগুড়ির সংলগ্ন একটা জায়গায়। সেখানে গিয়ে আমার শারীরিক অসুস্থতার জন্য বেশি থাকতে পারিনি, কিন্তু সেখানে গিয়ে এমন লোক আছে যারা এখনো পর্যন্ত রান্না করতে পারিনি, এরকমও পরিস্থিতি গিয়েছে। অনেক প্রাণহানি হয়েছে, মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে উজ্জ্বল। মানে এটা যদি আজকে আলিপুর বা যাদবপুর বা গড়িয়া টালিগঞ্জে হতো তাহলে কিন্তু এটা ন্যাশনাল হেডলাইন হয়ে যেত। এক সপ্তাহ পরেও তুমি বলছো এখনো বিভিন্ন জায়গায় জল আছে, রান্না করতে পারছে না। উত্তরবঙ্গে এরকম জায়গা আছে এখনো? হ্যাঁ, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আছে, এবং এখনো পর্যন্ত ঘর ছেড়ে আছে, প্লাস্টিকের তাঁবু করে আছে। মানে আমি এখানে একটা জিনিস বলি, গরমের সময় আমরা 2 মিনিট ফ্যান ছাড়া থাকতে পারি না, আমাদের জীবন বেড়ে যায় ভাব। তারা 7 দিন ধরে ফ্যান ছাড়া তো দূরের কথা, তারা একটা জাস্ট প্লাস্টিকের তাঁবুর মধ্যে আছে। আমি জাস্ট গিয়ে আমার চোখের জলের, আমার কাছে ভিডিও ফটো কিছু আছে, আমি জাস্ট সেগুলো দেখে আমি কান্না করে ফেলেছি। এবং আমি যেদিন প্রথম বেরোই ভিজিট করতে, আমি আমার কোচবিহার সহ বিভিন্ন এলাকায় ভিজিট করতে বেরিয়েছি, এমনও খারাপ পরিস্থিতির শিকার হয়েছে যে মায়ের মতো বয়সে ভদ্র মহিলারা আমার পা ধরে বলছে, বাবা কিছু হেল্প করো, আমি জানি তুমি হেল্প করো। আমার জাস্ট চোখ দিয়ে জল পড়েছে। আমি সেগুলো ভিডিও ক্যাপচার করে পোস্ট করিনি। মানে এরকম খারাপ পরিস্থিতি গিয়েছে। তবে কিছুটা রিকভার হয়েছে, সম্পূর্ণ রিকভার হয়নি, আশা করি রিকভার হবে। কিন্তু উজ্জ্বল, আমাকে একটা কথা বলো, উত্তরবঙ্গের মানে ওভারঅল প্রবলেমগুলো কি কি? হাসপাতাল হোক, স্কুল হোক, মানে উত্তরবঙ্গের মানুষ কেন বঞ্চিত মনে করে? তুমি কেন বঞ্চিত মনে করছো? তুমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এত ফ্যান ফলোয়িং, এত তোমার ক্রেজ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিনেমার তারকারা তোমাদের কাছে আসে। উত্তরবঙ্গে মেডিকেলের বিষয়ে যদি বলি, আমরা যদি কোনো হসপিটালে যাই, সেখানে গিয়ে রুগীকে, পেশেন্টের বাড়ির লোক নিয়ে যাচ্ছে সিটি স্ক্যান রুমে, এক্সরে রুমে। আমরা সাধারণ লোক, আমরা সিটি স্ক্যান ওয়ার্ডটা উচ্চারণ করতে পারি না। ধরুন আমরা রুম খুঁজতে এমন পরিস্থিতি, রুগী মারা যাচ্ছে, পাশের বেডে গন্ধ, হাইজিন মেনটেন ঠিকঠাক হচ্ছে না, এরকম খারাপ পরিস্থিতি দেখা গিয়েছে। এবং উত্তরবঙ্গে মেডিকেল বিষয়ে যদি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এমনও রোগ আছে যার জন্য আমরা বাইরে যাই চিকিৎসা করতে। উত্তরবঙ্গের সাদামাটা প্রাণপ্রিয় মানুষ বাইরে গিয়ে সেখানে দালালের শিকার হচ্ছে। বিভিন্ন, আমরা বাংলা বা রাজবংশী ভাষা ছাড়া জানি না, তো বাইরে গিয়ে আমাদের চিকিৎসা করতে ভীষণ অসুবিধা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমরা অনেকেই আছি খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে, বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমাদের এইভাবে বিভিন্ন মা বোন প্রাণহানি দিচ্ছে শরীর খারাপের জন্য। মেডিকেল ট্রিটমেন্ট উত্তরবঙ্গে ভীষণ খারাপ, এর জন্য অনেক প্রাণহানি হচ্ছে, ভীষণ খারাপ। এবং একটা জিনিস বলবো আমি, যে এইমস যে আমাদের রায়গঞ্জে হওয়ার কথা ছিল, সেটা যদি হতো খুব ভালো হতো। সেটা কলকাতায় গেল, তাতে আমাদের কোনো আপত্তি। এইমস তো কল্যাণীতে হয়েছে, কল্যাণীতে দেখাতে যেতে হবে তোমাদের। হ্যাঁ, কল্যাণীতে হয়েছে, সেটা যদি উত্তরবঙ্গে এইমস 2 ছোট আকারে হয়, তাও আমরা খুশি হব। ছোট আকারে কেন? উত্তরবঙ্গের জন্য তো বড় আকারে হওয়ার কথা ছিল, রায়গঞ্জেই তো কথা ছিল। হ্যাঁ, রায়গঞ্জে কথা ছিল। মানে আমাদের কখনো কি রাগ হয় না যে উত্তরবঙ্গের পাহাড় নিয়ে, উত্তরবঙ্গের রিসর্ট নিয়ে, উত্তরবঙ্গের দার্জিলিং এর চা নিয়ে এত কথা বাকি লোক বলে, কিন্তু যখন উত্তরবঙ্গ ভাসে তখন কিন্তু কারোর কিছু এসে যায় না? এটা আমি আবারও বলছি, এটা যদি কলকাতায় হতো না, গোটা ন্যাশনাল মিডিয়া, গোটা দেশের যত লোক, তারা 1 মাস ধরে হয়তো এটাই হেডলাইন করে রাখতো। তুমি যে কথাগুলো বলছো সেগুলো তো আজকে ওঠার মতন। আপনাদের সত্যি কথা থ্যাংক ইউ, এবং আমি ক্রিয়েটরদেরকেও থ্যাংক ইউ বলবো। আমরা এই যে কথা তুলি, যে বিভিন্ন লোক যাদেরকে আমরা ইন্সপিরেশন মানি, তারা আমাদের বিপদে পাশে থাকে না। এই হয়তো কথার ভয়ে অনেকেই পাশে দাঁড়াচ্ছে, যাই হোক আলটিমেটলি দাঁড়াচ্ছে অনেকেই, এটা থ্যাংক ইউ সো মাচ।
উত্তরবঙ্গে ঘুরতে আসে মানুষ, উত্তরবঙ্গকে নিয়ে শুধু ভালো বলতেই জানে, কিন্তু সবাই পাশে দাঁড়াতে জানে না। এই আবদারটা রাখবো, যেহেতু উত্তরবঙ্গকে ভালোবাসা হয়, এখানে এসে মন ভালো করা হয়, বিভিন্ন জায়গা পাহাড় ঘুরতে যাওয়া হয়, আমাদের রাজার শহরে ঘুরতে আসা হয়, তাহলে যখন দরকার পড়ে আমাদের উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো কর্তব্য। উজ্জ্বল, আমি একটা কথা জিনিস বলবো। হ্যাঁ বলো। আমি একটা জিনিস বলবো, আমি যেহেতু কোচবিহার শহর থেকে বিলং করি, শহরও নয়, কোচবিহার জেলার থেকে। সো কোচবিহার জেলা এমন একটা জায়গায় পড়ে যে ওইদিকে আসাম সহ ত্রিপুরা এরকম 7টা রাজ্য মিলে, 7টা রাজ্য মিলে একটা ট্রেন লাইন আছে, সেই লাইনে করে কলকাতায় যেতে হয়। কোচবিহার বা আলিপুর মাঝখানে পড়ে বলে আমাদের কোচবিহারে রেল স্টেশন হয়েছে, না হলে হয়তো তাও হতো না। কারণ এত পুরনো শহর কোচবিহার, 500 বছরের পুরনো, যেটা কলকাতাও নয় আমার কাছে যে রিপোর্ট। কিন্তু এখানে একটা প্লেন চলে, তাও সিঙ্গেল স্ক্রিন। এখানে এরকম হসপিটাল আছে যেখানে লাশের গন্ধে অন্য আরেকটা লাশ মারা যাচ্ছে। এরকমও কলেজ আছে যেখানে 10,000 ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করছে। এইখানে প্রিন্সিপাল প্রফেসর কোনো কথা বলছে, পিছন থেকে শোনা যাচ্ছে না, আমরা কি মনোযোগ দেবো পড়াশোনায়? এটা আমার এক্সপিরিয়েন্স। ও অনেক সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা আমি একটা তোমাকে আশ্বস্ত করতে পারি, এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে শুধু কলকাতার লোককে বসাবো, অভিনেতা অভিনেত্রী বলতে শুধুমাত্র কলকাতা এবং চারপাশের লোককে বসাবো, এইটা ধারণাটা ভেঙে দিতে হবে। উত্তরবঙ্গ থেকে তুমি আজ বসেছো যেরমভাবে, উত্তরবঙ্গের মানুষের কথা লাগাতার ময়ূক জবাব চায় বাংলাতে শুনিয়ে গেছে এবং ভবিষ্যতেও শোনাবো। অনেক ধন্যবাদ। কোচবিহারের থেকে যতজন আছো, এবং আমি কোচবিহারে এলে তোমার সাথে কন্টেন্ট বানাবো, এটা আমি তোমাকে প্রমিস করলাম। আমি এবং তুমি কোল্যাব করে এই কন্টেন্টটা বানাবো এবং গোটা উত্তরবঙ্গের মানুষকে অনেক অনেক ভালোবাসা তুমি জানিয়ে দিও রিপাবলিক বাংলার সবার পক্ষ থেকে। ভালো থেকো, এবং তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার যারা উত্তরবঙ্গের হয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করছো, তাদের প্রত্যেককে ময়ূকের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো ভাই। আমি একটা ব্রেকিং নিউজ নেবো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নেব। সেই ব্রেকিং নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করছেন। প্লিজ দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কান দেবেন না। ডেপুটি ইলেকশন কমিশনার নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নথি না থাকলেও হঠাৎ করে নাম বাদ নয়, এটা পলিসি নয়। এসআইআরে প্রথমেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না, স্পষ্ট ঘোষণা করলেন, লিখিত বললেন, বিএলওদের বললেন। জগন্নাথ দাস নির্দিষ্টভাবে সমস্ত তথ্য যাচাই করে ভেরিফিকেশন করে তারপর এটা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই লোকখ্যাপনা জিনিসটা করছেন? কোলাঘাটে আজকে বিএলওদের নির্দেশ দিয়েছেন কমিশনার। দেখুন, গতকাল ইলেকশন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার এবং সেই সঙ্গে যিনি ডিজি আইটি, তিনি স্পষ্টভাবে বলেছেন ইআরওদের, এইআরওদের এবং বিএলওদের যে একজনও ভোটার যেন বাদ না যায়, আর যোগ্য ভোটার যেন বাদ না যায়, এবং একজনও অযোগ্য ভোটারের নাম যেন না থাকে। দেখুন, এবারের এসআইআর কিন্তু 2002 সালের যে এসআইআর হয়েছিল সে মতো নয়। এবারের এসআইআরের প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে। তার ফলে একজন বিএলও যদি কোনো অযোগ্য ভোটারকে নাম তুলে দেওয়ার ফলে সে শাস্তি পেতে পারে, একই সঙ্গে কোনো যোগ্য ভোটারের নাম বাদ দিলেও সে শাস্তি পাবে। তার কারণ যাবতীয় নথি ইত্যাদি জমা করার পর বিএলও অ্যাপ এবং ইআরও নেট, যেটা যার মাধ্যমে সমস্ত নথি সংরক্ষিত হবে, দিল্লি থেকে পুরোটা কন্ট্রোল হবে, এখানেও কন্ট্রোল হবে, রাজ্য সরকারের ডিওরা তা দেখতে পাবেন। সেখানে দুই ক্ষেত্রেই ব্যাপারটা এমন নয় যে শুধুমাত্র জগন্নাথ, আমি আপনাকে থামাচ্ছি, আমার সময় শেষ। কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে। খুব বড় কোনো সিদ্ধান্ত হয়তো জাতীয় নির্বাচন কমিশনও নিতে পারে, কারণ দৃষ্টি আকর্ষণ বারবার রাজনৈতিক নেতারা করছেন। শুভেন্দু অধিকারী লেটেস্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ, শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপের দাবি বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নন মনে করিয়ে দিয়ে ইলেকশন কমিশনকে নালিশ শুভেন্দু অধিকারীর। এর আগে বিএলওদেরকে হুমকি দিয়েছেন, আজকে সরাসরি সিইওকে, চিফ ইলেকটোরাল অফিসারকে হুমকি দিয়েছেন শুভেন্দু, চিফ ইলেকটোরাল অফিসারকে হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নালিশ নির্বাচন কমিশনকে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH